হলদিয়া টাটা স্টিল কারখানায় হুগলি মেট কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয় গেরুয়া শিবিরের। আইএনটিটিইউসির হাতছাড়া হলো এই কারখানার ইউনিয়ন। বুধবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট, শেষ হয় বিকাল 4টে। মোট 3টি প্রতীকে ভোট হয়। ফলাফল ঘোষণা হলে দেখা যায় 199 জনের মধ্যে 197 জন স্থায়ী কর্মী ভোট দেয়। গেরুয়া শিবির 128টি ভোট পেয়ে জয়লাভ করে। আইএনটিটিইউসি পায় 62টি ভোট ও সি2 পায় 7টি ভোট। আমরা আমাদের গেরুয়া ঝড়, আমাদের গেরুয়া শিবির আমরা জিতেছি। আমাদের এখানকার ইউনিয়নের সভাপতি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার অনুপ্রেরণায় এখানকার কর্মীরা তারা ঢেলে চোখ বন্ধ করে শুভেন্দু বাবুর উন্নয়নের জোয়ারে তারা আজকে আমাদেরকে ভোট দিয়েছেন। আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি, যেটা তৃণমূল কোনোদিন এত ভোটে নিজেরাও জয়ী হতে পারেনি। মূলত ওখানে বিএমএস এবং আইএনটিটিইউসি যেভাবে একে অপরে মিলে জুলে লুট করছিল, শ্রমিকরা শোষিত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল, আমরা তাই এর বিরুদ্ধে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে নিয়ে এই লড়াইটাতে নেমেছিলাম। লড়াইটাতে নামাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। লড়াইতে স্বাভাবিকভাবে হার জিত থাকতে পারে। আমরা যারা CI2 করি, আমাদের কাছে লড়াইতে হার কিছু হয় না, হয় আমরা জিতবো না হয় শিখবো। অতএব আমরা আগামী দিনে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে কমিটি স্তরে পর্যালোচনা করবার মধ্যে দিয়ে আগামী দিনে লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি করব। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর হাতে যেতে চলেছে নেপালের শাসনভার। সূত্রের খবর অনুযায়ী হিমালয়ের কোলে অবস্থিত পাহাড়ি দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি। আজই তদারকি সরকারের ঘোষণা হতে পারে নেপালে। একই দিনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে তুলে দেওয়া হতে পারে দেশের দায়িত্ব। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 6 মাস। গৌতম বুদ্ধের দেশে সরকার টলিয়ে দেওয়া বিপ্লব, তথাগতর দেশেই আবার প্রতিবাদের নামে বেলাগাম তাণ্ডব। নেপালে জেনজি প্রজন্মের গণ অভ্যুত্থান সে দেশের রাজনীতিকে যেন এক অচেনা পথে ঠেলে দিয়েছে। দুদিনের বাঁধভাঙা বিক্ষোভেই পতন হয়েছে আস্ত সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগ এবং তার দেশ ত্যাগের জল্পনার মধ্যেই যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তা হলো, নেপালে এবার ক্ষমতার হ্রাস কার হাতে যাবে? বর্তমান উত্তাল পরিস্থিতিতে আপাতত দেশকে স্থিরতা দেবেন কে? কার হাত ধরে নেপালে পরবর্তী নির্বাচন হতে পারে? এই পরিস্থিতিতে নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে সে দেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। সূত্রের খবর, জেনজি আন্দোলনকারীদের 5 ঘন্টার বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে 73 বছরের সুশীলা কার্কির নামেই শিলমোহর দেওয়া হয়েছে। সুশীলা কার্কি শুধু নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন না, তিনি হলেন সে দেশের প্রথম ও এখনো অবধি একমাত্র মহিলা প্রধান বিচারপতি। দুর্নীতি সংক্রান্ত একাধিক হাই প্রোফাইল মামলায় তিনি উল্লেখযোগ্য রায় দিয়েছেন। তার রায়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন নেপালের প্রাক্তন মন্ত্রী জয়প্রকাশ গুপ্তা। ভারতের সঙ্গেও সুশীলা কার্কির বিশেষ সম্পর্ক রয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছিলেন তিনি। নেপালের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ম্যাডাম কার্কি, তাকে অন্তর্বর্তীকালীন প্রাইম মিনিস্টার করে একটা গভর্নমেন্ট ফর্ম করে তারপরে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসবে। এখন চারদিকে যেমন জেল ভাঙছে, ভাঙছে, তাতে দেখা যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ তার মাঝামাঝি যে একটা ফোর্স থাকা দরকার, যেটা আমাদের দেশে আছে, যেমন CRPF, BSF, প্যারামিলিটারি ফোর্স বা সেন্ট্রাল পুলিশ ফোর্স বলি, সেইটার ওখানে অভাব দেখা যাচ্ছে। একটাই হচ্ছে তাড়াতাড়ি ওদের চাহিদা মতো প্রধানমন্ত্রীকে বসিয়ে তাকে দিয়ে অ্যাপিল করানো। ভয়েস অফ জেনজি নেপাল নামে একটি এক্স হ্যান্ডেলে অনলাইনে ভোটিং এর নিরিখে দেখানো হয়েছে একাই 58% সমর্থন পেয়ে জনপ্রিয়তা নিরিখে সুশীলা কার্কি অনেকটা এগিয়ে আছেন। তার থেকে পিছিয়ে রয়েছেন বালেন শাহ, তিনি পেয়েছেন 32% ভোট। নেপাল সেনাবাহিনীর সদর দফতর জাঙ্গি আড্ডায় এদিন ম্যারাথন বৈঠক চলে। জেনজি এর আন্দোলনকারী দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবারে নেপালে তদারকি সরকারের ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নামেই চূড়ান্ত শিলমোহর পড়তে চলেছে। বৃহস্পতিবারই তার হাতে তদারকি সরকারের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। সূত্রের খবর, কাঠমান্ডুর মেয়র বালেন শাহ এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানের সমর্থনেই তদারকি সরকারের ঘোষণা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 6 মাসের।
শুরুর দিকে তার নাম ভাসলেও তিনি যে এই দৌড়ে নেই তা জানিয়ে দিয়েছেন সদ্য জেলমুক্ত ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় নিজেই কথা জানিয়েছেন নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপালের জনপ্রিয় টিভি সঞ্চালক ও রাজনীতিবিদ এও দাবি করেছেন নির্বাচনে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রী হবেন তিনি। নেপালের কান্ডারি হওয়ার দৌড়ে থাকা বালেন শাহর বক্তব্য, তার জাতীয় রাজনীতিতে কোনো আগ্রহ নেই, কাঠমান্ডুর মেয়র হিসেবেই তিনি সন্তুষ্ট। সেনাবাহিনীর সমর্থন যার দিকে থাকবে তিনি যে আগামী দিনে নেপালের শীর্ষ আসনে বসবেন তা নিয়ে সন্দেহ নেই। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ যখন উত্তাল, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। দেশের শান্তি ফিরিয়ে নির্বাচন করানোর গুরু দায়িত্ব দেওয়া হয় তাকে। এবার সেই পথে কি নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন সুশীলা কার্কি? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। কেপি শর্মা ওলির পর নেপালের গদিতে কে বসবেন? নাম উঠে আসছে কাঠমান্ডুর বর্তমান মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার ও র্যাপার বছর 35-এর বালেন শাহ। যদিও সূত্রের খবর, বুধবার জেনজি আন্দোলনকারীদের 5 ঘন্টার বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে 73 বছরের সুশীলা কার্কির নামে শিলমোহর দেওয়া হয়েছে। জেনজির ক্ষোভের মুখে নতি স্বীকার করে ইস্তফা দেওয়ার পর হেলিকপ্টারে করে অজানা ঠিকানায় পৌঁছেছেন নেপালের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু এখন কোথায় তিনি? দেশে নাকি দুবাইয়ে কিংবা অন্য কোথাও? তেমনি এই প্রশ্ন উঠছে, ওলির পর নেপালের গদিতে কে বসবেন? नेपाल का आर्मी हेडक्वार्टर जंगी अड्डा में आज दिन भर वार्ताएं का सिलसिला जारी रहा, लेकिन लास्ट में ये खबर फैल गई कि अब आने वाला दिन में नेपाल के अंतरिम सरकार के प्रधानमंत्री बनेंगे सुशीला कार्की। वो सुशीला कार्की जो नेपाल के पूर्व प्रधान न्यायाधीश रह चुकी है। सुशीला कार्की के नाम पे बालेन शाह का और रवि लामिछाने का भी समर्थन आ गया है। এখানেই উঠে আসছে কাঠমান্ডুর বর্তমান মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার ও র্যাপার বছর 35-এর বালেন শাহর নাম। আন্দোলনকারীদের একটা বড় অংশের মুখে মুখে ফিরছে এই বালেন শাহের নাম। আন্দোলনের সরাসরি নেতৃত্ব না দিলেও বালেন শাহের সোশ্যাল মিডিয়ায় কর্মকাণ্ড দেখলেই বোঝা যাবে জেনজি বিপ্লবের পুরো ভাগেই ছিলেন তিনি। সোমবার যখন জেনজির ক্ষোভে উত্তাল নেপাল, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী কেপি ওলির উদ্দেশ্যে লেখেন, আপনি একজন সন্ত্রাসবাদী। বছর 35-এর বালেন 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে 61,000 ভোটে জয়ী হন। বরাবরই ভারত বিদ্বেষী ও চীনপন্থী বলেই পরিচিত বালেন শাহ। 2022 সালে মেয়র হওয়ার পর 2023 সালে বালেন নিজের কাঠমান্ডুর দপ্তরে গ্রেটার নেপালের একটি ম্যাপ লাগিয়েছিলেন। সেখানে ভারতের কিছু কিছু এলাকা নেপালের মধ্যে দেখানো হয়েছিল। এখানেই শেষ নয়, 2023 সালে মুক্তি পায় আদিপুরুষ সিনেমাটি। সেখানে একটি সংলাপ ছিল সীতা ভারতের মেয়ে। বালেন শাহ এটিকে নেপালের সাংস্কৃতিক পরিচিতিতে আঘাত বলে মনে করেছিলেন। কাঠমান্ডুর হলগুলিতে ছবি রিলিজ হতে দেননি তিনি। যদিও সূত্রের খবর, বুধবার জেনজি আন্দোলনকারীদের 5 ঘন্টার বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে 73 বছরের সুশীলা কার্কির নামেই শিলমোহর দেওয়া হয়েছে। এবিপি আনন্দ। সরকারের পতনের পর নেপালের শাসনভার নিল সেনা। জানানো হয়েছে, পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের নিয়ন্ত্রণ সেনার হাতেই থাকবে। জারি করা হয়েছে কারফিউ। সোম আর মঙ্গলবার দুদিনের গণবিদ্রোহের জেরে পতন হয়েছে নেপালের ওলি সরকারের। কিন্তু এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আর দেশ জুড়ে লুটতরাজ, আগুন, জেল ভাঙা এসবের মধ্যেই নেপালের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। পরবর্তী সরকার তৈরি না হওয়া পর্যন্ত নেপালের শাসনভার থাকবে তাদেরই হাতে। জারি হয়েছে কারফিউ। বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সরকারি ভবনের বাইরে বিভিন্ন জেল, পশুপতিনাথ মন্দির চত্বর থেকে ভারতীয় দূতাবাস, সর্বত্র মোতায়েন রয়েছে সেনা। ग्राउंड जीरो থেকে সমস্ত ঘটনার ছবি ধরা পড়েছে एबीपी आनंदर कैमराয়। आज तक जो नेपाल के इतिहास में, या ये कह सकते हैं कि सियासी इतिहास में जो कुछ नहीं हुआ था वो यहाँ पर 24 घंटे पहले घटा। लेकिन अच्छी बात यह है कि अब आर्मी ने इसी तरह से तमाम जो बड़ी बिल्डिंग्स हैं, ऑफिस हैं, या फिर जितने भी महत्वपूर्ण लोग हैं उनको अपने सुरक्षा घेरे में लिया है। कर्फ्यू को इम्प्लीमेंट करवाया जा रहा है और किसी भी
अनहोनी को रोकने के लिए सड़कों पर उस तरह से हुड़दंग के लिए लोगों को निकलने नहीं दिया जा रहा। सही मायने में कर्फ्यू को अमली जामा पहनाया गया है। मंगलवार राते नियंत्रण हाथे नेয় सेना। आंदोलনের नामे अराजकता चलবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। কারফিউ জারি ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে নেপালি সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, অপরাধমূলক কাজকর্ম নিয়ন্ত্রণের চেষ্টায় সবার কাছে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে। যেহেতু বিভিন্ন আইন অমান্যকারী ব্যক্তি ও গোষ্ঠী আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, মানুষের উপর হামলা এবং ধর্ষণের চেষ্টা করছে, তাই দেশের সামগ্রিক শান্তি ও নিরাপত্তার কথা মাথায় রেখে কারফিউ জারি থাকবে। वर्तमान असहज परिस्थितिलाई सामान्यीकरण गर्दै राष्ट्रिय एवं ऐतिहासिक सम्पदा, सार्वजनिक एवं नागरिकहरूको सम्पत्ति, आम नागरिक, मित्र राष्ट्रका कूटनीतिक नियोग तथा नागरिकहरूलाई सुरक्षाको प्रत्याभूति दिई राष्ट्रको सर्वोपरि हितको रक्षा गर्नु हामी सबैको साझा कर्तव्य हो। অর্থাৎ পরিস্থিতির নিরিখে এই মুহূর্তে নেপালের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সেনাপ্রধান অশোক রাজ সিংডেল। এবিপি আনন্দ।